প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। এসসিপি পাওয়ার প্লে প্রেজেন্ট 30 মিনিট ইংলিশে আমি তোমাদের তারিক ভাইয়া স্বাগত জানাচ্ছি টেস্ট পেপার সলভের ক্লাসে। আমরা টেস্ট সবাই একটু দ্রুত ওকে কথাবার্তা শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা, আজকে আমরা বেশ কিছু কনসেপ্ট নিয়ে কথাবার্তা বলবো, সো একটু মনোযোগ দিবা সবাই। আজকে একটু ওকে, আমরা ভিন্নভাবে একটু শুরু করি। আমরা ফার্স্টে দেখো তো, এই যে প্রেপোজিশন ভালো করে বুঝো। প্রথম প্রেপোজিশনটাকে আমরা নির্ণয় করে ফেলবো একদম ফার্স্ট। সবাই একটু উত্তর বলো তো দেখি, সবাই একটু উত্তর বলো। আই বাম্পড, দেখো এটা একটা কি বলো, ভার্ব। আর ওয়ান অফ মাই ফ্রেন্ডস, স্কুল ফ্রেন্ডস, এটা নাউন ফ্রেজ। তাহলে ভার্বের সাথে নাউন ফ্রেজের যে সংযোগ করবে সেটা হচ্ছে কি প্রেপোজিশন। দেখতে পাচ্ছ দুইজন যাচ্ছিল, আসলে বুঝতে পারছো, হঠাৎ করে দেখা হয়েছে, ক্রস করে চলে গিয়েছে, হঠাৎ করে দেখা। সবাই একটু উত্তর বলার এই কনসেপ্টটাতে একটু চিন্তা করো। আই বাম্পড, বুঝতে পারছো? চিত্রটা দেখে বলো, দুজন যাচ্ছিল, দুপথে একজন হঠাৎ করে দেখা। টু মিট সামওয়ান আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিতভাবে দেখা। এই প্রশ্নের উত্তরটা করে দাও। হঠাৎ আই বাম্পড ড্যাশ ওয়ান অফ মাই স্কুল ফ্রেন্ডস অ্যান্ড অ্যাট শাহবাগ ইয়েস্টারডে। শাহবাগে গতকালকে আমার এক স্কুল ফ্রেন্ডের সাথে হঠাৎ দেখা হয়েছিল। বুঝতে পারছো না? এই যে মাথায় চলে আসতেছে যে কারোর সাথে বোঝাচ্ছে, তাহলে উইথ ব্যবহার করা হচ্ছে, এরকম মনে হচ্ছে যে কারোর সাথে বোঝাচ্ছে, বাট এখানে আসলে না, বাম্পড ইনটু। সবাই লিখে রাখো, এখানে হঠাৎ একটা প্রশ্ন দেয়া হলো, বাম্পড ইনটু, লিখে রাখো। বাম্প ইনটু শব্দের অর্থ হচ্ছে টু মিট, সাক্ষাৎ করা। টু মিট সামওয়ান সাডেনলি, হঠাৎ সাক্ষাৎ হওয়া কারোর সাথে, তাদেরকে আমরা বাম্পড ইনটু বলে থাকি। ফাইন, অ্যান্সার করেছিল বাম্পড ইনটু। বাম্পড ইনটু। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। হ্যাঁ, আমরা তো ফার্স্ট প্রত্যেক দিনই তোমাদের জন্য এই যে প্রাণান্তকর চেষ্টা চালানো হচ্ছে এইচএসসিতে ভালো করা, এবং সাথে অ্যাডমিশন নামক যে যুদ্ধটা রয়েছে, জীবনের আরো গুরুত্বপূর্ণ পার্ট, সেটাতে যাতে ভালো করা। আচ্ছা, বাম্পড ইনটু, ফাইন। এখন আমাকে এই চিত্রটা নিয়ে একটা বাক্য তৈরি করবা যেন প্রেপোজিশন থাকে এই বাক্যের মধ্যে। সবাই এই চিত্রটা নিয়ে একটা বাক্য, ইংরেজিতে সবাই একটা বাক্য লিখবা যেন তার মধ্যে একটা প্রেপোজিশন থাকে। প্রেপোজিশন ওই বাক্যে ফান্ডামেন্টাল, যে যেভাবে পারো। এই ছবিটা দেখে একটা চিত্র, এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, ফিগারটা দেখতে পাচ্ছ, এই ফিগারটা দেখা একটা বাক্য তৈরি করবা, এবং সেটার মধ্যে যেন প্রেপোজিশন থাকে। দেখতে পাচ্ছ র্যাপিং পেপার, এর মধ্যে কি থাকবে? গিফটই থাকবে। একটা বাক্য তৈরি করবা সবাই। কি হলো, ইন্টারমিডিয়েটে পড়তেছো কিন্তু, আর 2 দিন পরে ইউনিভার্সিটিতে পড়বা। একটা বাক্য তৈরি করো, এই ছবিটা দেখে একটা বাক্য তৈরি করো। দ্য বক্স ইজ অন দ্য ফ্লোর। আচ্ছা স্বপ্ন খান, আমি তোমাকে বললাম যে বাক্যটা এমন হবে, মানে এই র্যাপিং পেপারের মধ্যে গিফট আছে, এই রিলেটেড বাক্য লিখতে হবে। এটা ফ্লোরে আছে, ওকে, দ্য বক্স ইজ অন দ্য ফ্লোর বলেছে। আমার কথা ছবিতে যা দেখতে পাচ্ছ সেটা নিয়ে একটা বলেছে, দ্য বক্স ইজ অন দ্য ফ্লোর, একজন বলল, একই কথাবার্তা বলল। হি ইজ পয়েন্টিং অ্যাট দ্য গিফট বক্স, নির্দেশ করতেছে, আই অর্ডার দ্য গিফট বক্স অন দ্য
অন হার 8th বার্থডে। আচ্ছা ফাইন, এখানে বেশ কিছু বাক্য লিখেছো। আমি বলতেছি যে ধরো এমন হবে এই বক্সের মধ্যে গিফট আছে, বুঝতে পারছো? গিফট আছে, সাবজেক্ট গিফট আনবা, ফান্ডামেন্টাল বলে দিলাম। এবার আই গিফট মাই ফ্রেন্ড অ্যাট হার বার্থডে, এই সাবজেক্টকে গিফট করবা, মানে শর্ত দিয়ে দিলাম এই বাক্য, যে বাক্যটা লিখবা সেই বাক্যটা যেন সাবজেক্ট গিফট হয় এবং গিফটটা র্যাপিং পেপার দিয়ে মোড়ানো আছে, বুঝতে পারছো? ধরো আমি বললাম, এবার ধরো উত্তর বলবা তো দেখি। দ্য গিফট ওয়াজ, কল্পনা প্রবণ হইতে হবে, wrapped ড্যাশ ব্লু পেপার। ধরো অপশন আমি দিলাম বাই, সিতে দিলাম ইন, বিতে, সিতে দিলাম টু এবং ডিতে দিলাম ধরো উইথ। খুব কনফিউজিং প্রেপোজিশন, বলো। দ্য গিফট ওয়াজ, এই যে গিফটটা দেখতে পাচ্ছ, এই গিফটটা র্যাপড, মোড়ানো হয়েছে ড্যাশ দ্য ব্লু পেপার। এইখানে প্রচুর মানুষ উত্তর করবে বাই, বুঝতে পারছো? প্রচুর উত্তর আসবে বাই, দ্য গিফট ওয়াজ র্যাপড বাই দ্য ব্লু পেপার, বাট এটা ফান্ডামেন্টাল উত্তর হবে না, বুঝতে পারছো? প্রচুর উত্তর আসবে, বায়ের উত্তর চলে আসবে। দ্য গিফট ওয়াজ, এই গিফটটা ভালো করে বুঝো, অনেক উত্তর আমি বলে দিলাম। এখন কনসেপ্ট না, এখানে উইথের উত্তর হইতেই পারে না, এইটা একেবারে এরর, বুঝতে পারছো? এটা ভুল, রং উত্তর। এই দুটো কনসেপ্টটা কারেক্ট ফর্ম হইতে পারে, এক হচ্ছে বাই এবং আরেকটি হচ্ছে ইন, ভালো করে বুঝো। এই দুটো উত্তর কারেক্ট হইতে পারে, দুইটা ভাবে নিতে হবে। যদি দুটোই থাকে তাহলে এইটা হচ্ছে মোর ফর্মাল, অধিকতর ফর্মাল ইংলিশ, বুঝতে পারছো? অর্থাৎ এই যে গিফটটা রয়েছে, দেখো এই র্যাপিং পেপারের মধ্যে রয়েছে, দ্য গিফট ওয়াজ র্যাপড ইন দ্য ব্লু পেপার। ব্লু পেপারের মধ্যে গিফটটাকে র্যাপ করা হয়েছিল, মোড়ানো হয়েছিল, এটা মোর ফর্মাল। আর যদি ইনকে না থাকে অপশনসে, বাই ব্যবহার করতে পারো। বাট এই জায়গাতে, বুঝতে পারছো, যখন আমাদের তো প্যাসেজ আকারে আসবে তখন তুমি বাই এবং ইন ব্যবহার করলে হবে। বাট দুইটার মধ্যে অধিকতর না, টু তো এখানে হয় না, দুইটার মধ্যে অধিকতর অপেক্ষাকৃত ভালো হচ্ছে ইন। এটা ডিউ এর কোশ্চেন ছিল। আচ্ছা, এবার আমরা একটা প্রশ্নে আসি, নাও সলভ করো। এ নাম্বার এবং বি নাম্বার। The writer was dash a tiny steel case attached dash a motorcycle, বুঝতে পারছো? লেখক এই টাইনি স্টিল কেস, এইটা ধরো মোটর সাইকেল, ভালো করে বুঝো। এই মোটর ইঞ্জিনের সাথে এই যে স্টিল কেস, টাইনি স্টিল কেস, এই যে খাঁচা, এই খাঁচা অ্যাটাচ, সংযুক্ত হয়েছে। চিত্রটা ভিজিবল কনসেপ্ট বুঝো। এবং সেখানে রাইটার আছে, লেখক আছে। হ্যাঁ, আমরা এভাবে 10টা গ্যাপ করব। এটা বেশ আসছে পুরনো বই থেকে। সো এটা এই পুরনো বইয়ে ট্রাফিক এডুকেশন নিয়ে একটা চ্যাপ্টার ছিল পুরনো বইতে, আমাদের বইতে ছিল। সো ওই সময়টাতে, বুঝতে পারছো, এইটা তোমাদের জন্য প্রেপোজিশন হিসাবে খুব গুরুত্বপূর্ণ পুরনো বইয়ে। সলভ করো তো দেখি, এ এবং বি, দ্রুত সলভ করবা। ওকে, আমি তোমাদের, ওকে সুন্দর। দেখি আমরা, সবাই উত্তর করো। এ নাম্বার আর বি নাম্বার দিয়ে উত্তর করার চেষ্টা করো, এ এবং বি দিয়ে উত্তর চেষ্টা করো। লেখক এই খাঁচার মধ্যে আছে, মধ্যে আছে, উত্তর হচ্ছে না কিন্তু। প্রেপোজিশন ভালোভাবে বুঝো। অপূর্ব, ওকে ফাইন। মধ্যে আছে, মধ্যে আছে, এবার হচ্ছে, ফাইন, এবার হচ্ছে।
না না বিভাস, এরকম হবে কেন? দ্য রাইটার ওয়াজ, লেখক কোথায় আছে? এই খাঁচার মধ্যে, টাইনি স্টিল কেজ, এই খাঁচার মধ্যে। তাহলে মধ্যে অর্থে কি হবে? ইন। ভেতরে অর্থে কি হবে বলো? ইন। বা ভিতরে অর্থে ইন, স্টিল কেজ। এবার দেখো অ্যাটাচড, সংযুক্ত। বুঝতে পারছো না? অনেকে উইথ দিছো। অ্যাসোসিয়েট গতকালকে আমরা পেয়েছিলাম, অ্যাসোসিয়েট উইথ হয় আর অ্যাটাচ টু হয়। সংযুক্ত, অ্যাটাচ টু আর অ্যাসোসিয়েট, বুঝতে পারছো না? উইথ। পার্টেইনিং টু, সংশ্লিষ্ট, সংযুক্ত। শিল্পীর গল্পের মধ্যে পড়লাম পার্টেইনিং টু। তাহলে অ্যাটাচ টু লিখে রাখো কিন্তু, আর অ্যাসোসিয়েট উইথ, সংযুক্ত। এ নাম্বারে লেখক এই খাঁচার মধ্যে আছে, স্টিল, টাইনি স্টিল কেজ অ্যাটাচ টু আ মোটরসাইকেল। মোটরসাইকেলের সাথে সংযুক্ত একটা স্টিলের খাঁচার মধ্যে রাইটার রয়েছে। ভালো করে বুঝো। ঢাকাতে এক মানবাধিকার কর্মী এসেছিল, এসে ঢাকার মানুষের কাছে প্রশ্ন করেছিল আপনাদের যাপিত জীবনের সমস্যা কি? তারা সবাই একই কথা বলেছিল, ট্রাফিক। সবাই একই কথা বলেছিল যে আমাদের সমস্যা হচ্ছে ট্রাফিক। আমরা ট্রাফিক জ্যাম নিয়ে নানা ধরনের প্রবলেমে আছি। তখন ওই মানবাধিকার কর্মী প্রশ্ন করলো যে ঢাকার রাস্তাতে একজন থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে কত সময় লাগে? ঠিক আছে, তারা লোকজন বলল যে ট্রাফিক সহ নাকি ট্রাফিক ছাড়া, এবং উইথ ট্রাফিক হু নোস, কে জানে কত সময় পৌঁছাবে। ওকে, আমরা চলে আসি। দেখো তাহলে, ওকে, এইবার উত্তর হচ্ছিল। খুব মনোযোগ দিয়ে গল্পটা দেখবা। এবার দেখো, দ্য লাস্ট 10 মিনিটস, গত 10 মিনিটে লেখক, হি বলতে ওই রাইটারকে বোঝাচ্ছে, হি হ্যাড মুভ 3 ফিট। দেখো খেয়াল করো, ভার্ব পাচ্ছ 3 ফিট, অ্যাডভার্বের জায়গা বসাও। নাও বি এবং সি এবং ডি সলভ করো। গত 10 মিনিটে মাত্র সে 3 ফিট আগাইছে, বলো। উত্তর করো দেখি। গত 10 মিনিটে, সময়ের আগে কি বসবে? গতকালকের প্রেপোজিশনেও ছিল, ঠিক আছে, তার আগের প্রেপোজিশনটাতেও ছিল। সময়ের আগে কোন প্রিপোজিশন বসবে? গত 10 মিনিটে হি হ্যাড মুভড। ওকে, নিসা বলেছে, দেখি। এই আফটার কেন? গত 10 মিনিট ধরে, এখন ধরো 11টা 10 বাজে, 11টা থেকে 10 মিনিট পর্যন্ত এই গত 10 মিনিট ধরে মাত্র 3 ফিট সামনের দিকে আগাইছে। ওকে, গত 10 মিনিট ধরে, সময়ের আগে প্রিপোজিশন ইন বসে। গত 10 মিনিট ধরে হি হ্যাড মুভড 3 ফিট, এই যে সামনে থেকে মাত্র 3 ফিট আগাচ্ছে। তাহলে আগানো মানে প্রিপোজিশন কি বলো? একজনে উত্তর হয়েছে কিন্তু। ইন দ্য লাস্ট 10 মিনিটস, অ্যাট দ্য লাস্ট 10 মিনিটস, উত্তর হবে হবে হি হ্যাড মুভ 3 ফিট, সে মাত্র সামনে 3 ফিট আগাইছে, 3 ফিট সামনে গেছে। একটু তাড়াতাড়ি করো, কাজ আছে। ঠিক আছে, 3 ফিট ফরওয়ার্ড, ফরওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে সামনে, সামনের দিকে গেছে। এখন আমাদেরকে বলো, দেখো মাত্র 3 ফিট সে আগাইছে। হি স দ্য প্যাডেস্ট্রেন, সে দেখলো পথিকরা ক্লাইম্বিং। বুঝতে পারছো? ধরো এখানে একটা রিক্সা রয়েছে রাস্তায়, আমি যেটা করি, আমি এটা খুব করি, বুঝতে পারছো না? একটু জ্যাম, ধরো এই পাশে রয়েছে, রাস্তা পার হব, ওভারব্রিজ দিয়ে যাচ্ছি না, না যে ওই যে মাঝখানে আটকে গেছি, রিক্সার উপর দিয়ে চলে যাচ্ছি। এখানে রিক্সা রয়েছে, ধরো যদি প্যাসেঞ্জার না থাকে ওটার উপর দিয়ে চলে যাচ্ছি, তাই না? বুঝতে পারছো? তাহলে উপর দিয়ে যাওয়া,
এই যে এখান থেকে এ বিন্দুতে যাব, বাট আমি উপর দিয়ে যাচ্ছি, উপর দিয়ে, তাহলে ওভার, ওভার পিকআপস, ট্রাকস অ্যান্ড রিক্সা। পোর পিপল ইন দা, দেখো খেয়াল করো, রিক্সাতে ব্রেথিং, ব্রেথিং ভালো করে বুঝো, ব্রেথিং ড্যাশ এক্সস্ট, মানে আমরা কিভাবে উদাহরণ দিব, এভাবে মানে রিক্সায় বসে এক্সস্ট, হাঁসফাঁস করতেছে, তাদের অবস্থা বোঝাচ্ছে, সার্টেইন অবস্থাকে বোঝাচ্ছে, এই জন্য প্রেপোজিশন ইন ব্যবহার করা হলো। ইন দ্য এক্সস্ট, হ্যাঁ, তাদের অবস্থান বোঝাচ্ছে, তাদের যে অবস্থা, তাদের যে পরিণতি, পরিণতি বোঝাচ্ছে। ইন দ্য এক্সস্ট, ফাইন। আচ্ছা, অনেকেই বেশ ভালো উত্তর করতেছো, অবস্থা বোঝাচ্ছে। এবার দেখো, হি ওয়াজ ওয়ার্কিং, ভালো করে বুঝো, হি ওয়াজ ওয়ার্কিং, সে কাজ করতেছে, হিউম্যান রাইট, মানবাধিকারের উপরে, মানবাধিকারের উপরে। এইটার উত্তরটা আমাকে একটু জি নাম্বার, কেউ লজিক সহ বুঝাই দিতে পারবা? লেখক এখানে ঢাকাতে এসেছিল, হি ওয়াজ ওয়ার্কিং, সে কাজ করছিল, ড্যাশ হিউম্যান রাইট, মানবাধিকারের উপরে, অথবা মানবাধিকার সম্পর্কে। তো মানবাধিকারের উপরে প্রকল্প, একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের উপরে কাজ করতেছিল, বুঝতে পারছো? মানবাধিকারের উপরে ওই সময়টাতে। তাইলে টোটাল সময়কে দ্যাট বলে বিভাজন করেছে, ওই সময়, ওই সময় মানে সময়ের বিভক্তি হয়ে গেছে, সময়কে ভেঙে ফেলেছে, সময়ের বিভাজন হইছে। টোটাল সময় ইন, আর সময়ের বিভাজন হইলে কি হবে এটা সবাই জানো, মানবাধিকারের উপরে, ওকে ফাইন, মানবাধিকারের, মানুষের অধিকারের উপরে কাজ করতেছিল, ওকে ফাইন, অন হবে, হবে। হি ওয়াজ ওয়ার্কিং অন হিউম্যান রাইট, মানবাধিকারের বিষয়ের উপরে সে কাজ করছিল ওই সময়ে। এখন সময়টা তো বিশাল, তার আগে ইন বসে, কিন্তু ওই সময় বলতে বিভাজন করে ফেলেছে, দ্যাট টাইম বলতে ওই সময়ের ফ্র্যাকশন করে ফেলেছে, তাহলে কি হবে? এইচ নাম্বার, সুন্দর, এই তো হচ্ছে। টোটাল সময় হলে ইন, কিন্তু তার বিভাজন হয়ে গেছে ক্ষুদ্র, ওই সময় পার্টিকুলার করে বলেছে। সুন্দর, এই তো বোঝা যাচ্ছে। অ্যাট দ্যাট টাইম, ওই সময়, অ্যাট দ্যাট টাইম, ওই সময়। ওকে, এবার আসো, ঢাকা জায়গা বোঝাচ্ছে, তো জায়গার আগে প্রেপোজিশন কি হয়ে যাবে? ইন। হি হ্যাজ দ্য ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স অফ ট্রাফিক কনগেশন সিটিং, আচ্ছা, ওই রাইটার বসে আছে দ্য ব্যাক অফ সিএনজি। এবার কি হবে বলো? একদম লাস্ট উত্তরটা বলে দাও আমাকে, যে নাম্বার। ভালো প্রশ্ন, ভুল করার মতো সহজ, বাট যে নাম্বার ভুল হতে পারে। ইন ঢাকা, দেখো সিএনজির ভেতরে কিন্তু আমরা ইন ব্যবহার করেছিলাম, এবার পার্টিকুলারলি বলতেছে দ্য ব্যাক অফ সিএনজি, সিএনজির পেছনে। তাহলে যে নাম্বারটা কি হবে? আই নাম্বার ইন ঢাকা হবে, ওকে ফাইন, ইন ঢাকা, বাট জে এর উত্তরটা কি হবে একটু বলে ফেলো দেখি সবাই, যে নাম্বারের উত্তরটা কি হবে? জে এর উত্তরটা কি হবে বলো সবাই দেখি। সবাই পুরো ক্লাসটা একটু শেয়ার করে ফেলো দ্রুত। চলে আসো তাহলে। এই ব্যাক যদি আসে, একজন বলতেছে বিহাইন্ড, বিহাইন্ড শব্দের অর্থ পেছনে, ঠিক আছে, আবার এখানে ব্যাক আছে, তাহলে রিডান্ডেন্সি হয়ে যাবে। এটা কোনোদিন হয়? বিহাইন্ড দ্য ব্যাক অফ সিএনজি, বিহাইন্ড দ্য সিএনজি হইতে পারে, এটা হয় না। আমরা একটু আগে বললাম এটা একটা সিএনজি, এই সিএনজির মধ্যে আছে ইন, তার মধ্যে আবার উল্লেখ করে দিচ্ছে মধ্যে তো ড্রাইভারও আছে, সে পেছনে আছে, এই ইনকে আবার বিভাজন করেছে এখানে, ইনের বিভাজন ছোট, অ্যাট,
অ্যাট দ্য ব্যাক অফ সিএনজি। সেন্স কোথায় যায় তোমাদের বলো তো? সেন্সটা কি? সেন্স নাই কেন? সেন্স বাড়াতে হবে। সিএনজির ভেতরে তো পার্টিকুলারলি কি রয়েছে, কিন্তু এখানে রাইটারের কথা, ইন্ডিভিজুয়ালি রাইটারের কথা বলা হচ্ছে। অ্যাট দ্য ব্যাক অফ। জয়নব আক্তার, আমরা বলেছি যদি বিহাইন্ড এখানে বসাও, বুঝছো, যদি বিহাইন্ড এখানে বসাও, বিহাইন্ড আর ব্যাক এই দুটো তো একই কথা হয়ে গেল, এ তো গুরুচণ্ডালী দোষ হয়ে যাবে, রিডান্ডেন্সি, বাহুল্য দোষ, পুনরাবৃত্তি হয়ে যাবে। সিএনজির মধ্যেই তো ছিল, তো মধ্যে অর্থে ইন, তার মধ্যে পার্টিকুলারলি বিভাজন করে বলেছে পেছনে অ্যাট। ওকে, চলে আসো, আমরা হচ্ছে এই ফ্লোচার্টটা করব, তার আগে আমাকে এই কানেক্টরসটাতে আজকে দেখি কত দক্ষতা আছে, এটা সুন্দর করে করে ফেলবা। এই কানেক্টরসের ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস ইন দ্য ব্লাঙ্ক অফ দ্য ফলোয়িং টেক্সট, এই কানেক্টরসটার আজকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবা। আমরা মিনিং করি, অ্যাজ আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড, বুঝতে পারছো, আমি রাস্তা বরাবর হাঁটছিলাম। আই হ্যাপেন টু নোটিস আই স্মল ব্রাউন লেদার পার্স, একটা পার্স পড়ে আছে, লেইং অন দ্য পেভমেন্টে একটা পার্স ব্যাগ পড়ে আছে, ক্লিয়ার। আই পিকড ইট আপ, আমি ওই ব্যাগটা মাটি থেকে এমনি উঠাই নিলাম। অ্যান্ড ওপেনড ইট, এবং খুললাম ব্যাগটা। ফাইন্ড আউট দ্য ওনার্স নেম, দেখি সবাই সলভ করো তো দেখি একটু। কানেক্টরস, এই কানেক্টরস নিয়ে আমরা সর্বোচ্চ বলার চেষ্টা করব। বলতেছে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা পার্স পড়ে পেলাম, বলেছে ব্রাউন লেদার পার্স, আই স্মল ব্রাউন লেদার পার্স, এটা নিয়ে বিশাল আলোচনা আছে, বুঝতে পারছো। নাউন ফাংশনিং অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের অর্ডার, অর্ডার নিয়ে কথা বলা হয়েছে, রয়্যাল অর্ডার অফ অ্যাডজেক্টিভ, সেটা আমরা আসবো। যাই হোক, আমরা কানেক্টরসে আছি, এইসব কথা বলি না বলি। অ্যান্ড ওপেনড ইট, এবং পার্সটা পেলাম এবং খুললাম, ড্যাশ ফাইন্ড আউট দ্য ওনার্স নেম। আচ্ছা, আমি আর একটা ক্লু দিয়ে দিচ্ছি, ধরো আচ্ছা, এবার তোমাদের একটা কনসেপ্ট দেখি। আই পিকড ইট আপ অ্যান্ড ওপেনড ইট, আমি তুললাম এবং ওই ব্যাগটি খুললাম। কেন খুললাম? কেন, তার মানে উদ্দেশ্য বোঝাচ্ছে। উদ্দেশ্য বোঝালে কানেক্টরস হিসাবে আসবে সো দ্যাট, আসতে পারে। তোমাদের মাথা টাথা তো যাচ্ছে, ভাবান্তর, বাক্যকে কেন নিয়ন্ত্রণ করতে পারছো না। আমি ব্যাগটি উঠালাম এবং খুললাম, কেন? আরেকজনের ব্যাগ খোলা তো বেয়াদবি, কিন্তু কেন খুলেছে? নিশ্চিত কোনো উদ্দেশ্য আছে। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট বসে। কিন্তু সো দ্যাট অর ইন অর্ডার দ্যাট এর পরে তো সাবজেক্ট, ক্যান অথবা কুড, ভার্বের বেস ফর্ম, এরা বসে, কিন্তু এরা তো বাক্যে বসে নাই। উদ্দেশ্য বোঝাতে কানেক্টরস হিসাবে আমরা উইথ আ ভিউ টু আনতে পারি, কিন্তু উইথ আ ভিউ টু এদের পরে তো ভার্বের আইএনজি বসে, তাহলে তো হয় নাই। এখানে আমার আছে ফাইন্ড, শুধু ভার্বের বেস ফর্ম আছে। আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু টু কোনো কানেক্টরস না, কিন্তু অ্যাডভার্ব এবং কানেক্টরস সেটা হচ্ছে ইন অর্ডার টু। তাই এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে বিধায় আমরা নিয়েছি ইন অর্ডার টু। আশা করি বুঝতে পেরেছো।
একটা সহজ বাক্য জিঘাংসা না থাকলে হবে না। এই জিজ্ঞাসা করার যে যে হচ্ছে অনুভূতি, এই অনুভূতি যতদিন না জাগবে ততদিন আসলে পড়ালেখা কোনোভাবেই যতই আমরা যাই করি না কেন হবে না। বাক্যের উপরে এক ধরনের বারবার প্রশ্ন জাগতে হবে ভেতরে। এই শিক্ষার্থীর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জানা কি আর কেন। ঠিক আছে, কি এবং কেন, এই হচ্ছে একজন শিক্ষার্থীর বৈশিষ্ট্য। কিন্তু তোমাদের মনোজগৎ যদি প্রশ্নই না করে, সব তো ব্যাকরণে ভাষা হয় না, তাই না? ওকে, কানেক্টরস মানেই অ্যাডভার্ব, বুঝতে পারছো? আর এখানে তো ওই কনসেপ্ট না, এই বাক্যে তো আরো ভার্ব ছিল। তুমি যেটা বললা ভার্বের আগে অ্যাডভার্ব, সেইভাবে একটা সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব পাচ্ছি, সেটা একটা ব্যাপার। চলে আসো এবার পরের কনসেপ্টে আসো। তাহলে গল্প ধরে রাখো, কিন্তু আমি একটা ব্যাগ পড়ে পেলাম, এটা খুললাম। কেন খুললাম? ইন অর্ডার টু ফাইন্ড আউট দ্য ওনার্স নেম। ওই মালিকের ব্যাগটি কার, তার নাম খুঁজে পাবার আশায় বা উদ্দেশ্যে আমি খুঁজলাম। এবার আসো, দেয়ার ওয়াজ নাথিং There was nothing inside except some small change and rather an old photograph. একটা পুরনো ফটোগ্রাফ ছাড়া কিছুই পেলাম না পার্সের মধ্যে। A picture of women, একটা নারীর ছবি। তাহলে ওই ফটোগ্রাফে একটা নারীর ছবি ছিল। A picture of women, দেখো আর্টিকেল দিয়ে, গতকালকে বলেছি আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা নাউন ফ্রেজ। আ ইয়াং গার্ল, আবারও দেখো একটা নাউন ফ্রেজ আছে। সমজাতীয় ফ্রেজকে, শব্দগুচ্ছকে সংযুক্ত করবে কনজাংশন, তাহলে বি নাম্বারের উত্তরটা বলো সবাই, বি এর উত্তরটা বলো। আমি বলতেছে there was nothing inside except some small chains and rather old photograph, একটা ফটোগ্রাফ ছাড়া কিছুই পেলাম না। এবং ওই ছবিটি a picture of women, এক নারীর ছবি, আর এক ইয়াং গার্লের ছবি। ওকে ফাইন, এটা এক মেয়ের ছবি, ইয়াং গার্লের ছবি একই সাথে। তার মানে একটা ছবিতে দুইজন মেয়েকে দেখা যাচ্ছে, একজন উইমেন এবং একজন গার্ল। কি বললাম? ভুলভাল বললাম মনে হয়। ওকে ফাইন, ওকে বুঝতে পেরেছো? পরের কনসেপ্টে চলে আসো। বাক্য শেষ হয়নি। অ্যাবাউট 12 years old, এবার গ্যাপের পরে লুকড ভার্ব আছে। যেহেতু ভার্ব আছে, তখন আমার স্পষ্ট এই গ্যাপে রিলেটিভ প্রোনাউন অথবা কনজাংশন বসবে। এই লুকড ভার্ব 12 years old, 12 years old, এই 12 years old ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে রিলেটিভ প্রোনাউন বসিয়ে দাও তো দেখি সি নাম্বারে। সুন্দর, বসাও, দারুণ, এই তো হচ্ছে। চমৎকার, এই তো। গ্যাপের পরে যখনই ভার্ব চলে আসবে, আমরা দেখব যে আসলে ওই ভার্বের সাবজেক্টটাকে। তাহলে ব্যক্তি বোঝাচ্ছে, রিলেটিভ প্রোনাউন হবে এখন হু। সাবজেক্ট আর ভার্বের মধ্যবর্তী জায়গা রিলেটিভ প্রোনাউন। আমরা এই কনসেপ্ট নিয়ে, আমাদের এই যে কনসেপ্টটা নিয়ে আমরা স্পষ্ট বলেছিলাম, আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম
গ্যাপের পরে যখনই ভার্ব থাকবে তখন এই গ্যাপে রিলেটিভ প্রোনাউন বসবে অথবা কনজাংশন বসবে। আমরা বলেছিলাম এই ভার্বটি সাবজেক্ট যদি, এই যে ভার্বটা পাচ্ছ, এই ভার্বের সাবজেক্ট যদি ঠিক গ্যাপের আগে থাকে, বুঝতে পারছো? অর্থাৎ গ্যাপের আগে সাবজেক্ট আর গ্যাপের পরে ভার্ব, তখন বসে যাবে রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ হু, হুইচ, হোয়াট, এগুলো, তাই না? এইটা দেখে, এটা ব্যক্তি হলে হু, বস্তু হলে হুইচ, এরকম। আবার গ্যাপের পরে ধরো ভার্ব রয়েছে, এই ভার্বের সাবজেক্টটি, মনোযোগ দাও, এখানে না হয়ে একটু দূরে মুভ করেছে, একটু দূরে সরে এসেছে, এটা না হয়ে, তখন কনজাংশন বসাবা। দেখো, চিন্তা করো, না পারার কিছুই নেই। এই যে গ্যাপের পরে টুক আছে, এইটা ভায়া ভার্ব, একদম স্থির হয়ে যাও তো। গ্যাপের পরে যখনই আমি ভার্ব দেখেছি তখন আমার মনোজগতে ভাবনা এসেছে এই গ্যাপে হয় কি বসবে, রিলেটিভ প্রোনাউন, না হয় কনজাংশন। খেয়াল করো, হয় রিলেটিভ প্রোনাউন কনজাংশন বসবে, না হয় রিলেটিভ প্রোনাউন বসবে। এখন আমি দেখব, যেমন লুক ভার্বের সাবজেক্ট ছিল এই, এ গার্ল অ্যাবাউট 12 ইয়ার্স ওল্ড, এটা সাবজেক্ট ছিল, কিন্তু এই টুক ভার্বের সাবজেক্ট কি ব্যাক, এই টুক ভার্বের সাবজেক্ট কি ফটোগ্রাফ? না, এই টুক ভার্বের সাবজেক্ট হচ্ছে আই। তাহলে সাবজেক্টটা একটু দূরে সরে গেছে, কনজাংশন, তখন আমি ব্যবহার করলাম অ্যান্ড। আই পুট দ্য ফটোগ্রাফ ব্যাক অ্যান্ড টুক দ্য পার্স টু দ্য পুলিশ স্টেশন। কনসেপ্ট কি ক্লিয়ার? উত্তর করো। গ্যাপের পরে যখনই ভার্ব দেখব তখনই আমার ভাবনায় তো দুইটা জিনিস আসবে, রিলেটিভ প্রোনাউন আর কনজাংশন। এটা নিয়ে পেইড ব্যাচেও তো আলোচনা করা হলো। এই বলো, এই কনসেপ্টটা কি আর ভুল হবে বলো? আর তো ভুল হওয়ার কথা না। গ্যাপের পরে যখনই ভার্বের দেখা পাবা, কানেক্টর সলভ করার সময় ওই গ্যাপে তোমার ভাবনা, তোমার মনোজগৎ, তোমার মননে এবং মগজে দুটো জিনিস আশ্রয় নেবে। একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আরেকটি হচ্ছে কনজাংশন। তো কনজাংশন তো কানেক্টরস না, লিঙ্কার্স, এসব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ওকে, তাহলে দেখো, খেয়াল করো, পরের কনসেপ্টে চলে আসো। আচ্ছা, গল্প কথার পিঠে কথা ধরতে হবে। তারপরে আমি আই পুট দ্য ফটোগ্রাফ ব্যাক, ফিরাই দিলাম, অ্যান্ড টুক দ্য পার্স টু দ্য পুলিশ স্টেশন। এই পুলিশ স্টেশনে দিয়ে দিলাম, পুলিশ স্টেশনে দিয়ে দিয়েছি। গল্পের কথার পিঠে কথা কিন্তু, কারণ পরের যে গ্যাপটা এসেছে সেই গ্যাপটা একেবারেই পিওর ব্যাকরণের বাইরে, এটা ব্যাকরণ না। দেখো, খেয়াল করো, আই হ্যাড ইট টু দ্য সার্জেন্ট ইন চার্জ। ভালো করে বুঝো, আই হ্যাড ইট টু দ্য সার্জেন্ট ইন চার্জ, এই যে কনসেপ্টটা আমরা পাচ্ছি, আই হ্যাড ইট টু দ্য সার্জেন্ট ইন চার্জ, সার্জেন্ট ইন চার্জের কাছে দিয়ে দিলাম। এই যে গল্পটা তুমি পাচ্ছ, এখানে তুমি কি ব্যাকরণ আনবা? তুমি সর্বোচ্চ বলতে পারি আমি, ভাই আই সাবজেক্ট, আর সাবজেক্টের আগে অ্যাডভার্ব বসবে। বুঝতে পারছো? পুলিশ স্টেশনে দিলাম এবং তারপরে দারুণ, একদম গতানুগতিক, এবং তারপরে আমি এটি অফিসার ইনচার্জ বা সার্জেন্ট ইনচার্জের কাছে দিলাম। এখানে কোনো ব্যাকরণ নেই, একেবারে একটা অ্যাডভার্ব। তারপরে তুমি কি করলা? আচ্ছা, এবার চলে আসো, আই ফেল্ট, এর মধ্যে একটা ভার্ব আছে, তাহলে এটা একটা ক্লজ, এবং শুরুতে গ্যাপ আছে, মানে সাবঅর্ডিনেট ক্লজ। The sergeant had made a note of my name and address, এটা প্রিন্সিপাল ক্লজ। আবার the owner of the purse wanted to, এইটা আবার সাবঅর্ডিনেট ক্লজ। আমরা জানি একটা বাক্যে প্রিন্সিপাল ক্লজ একটাই থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ সর্বোচ্চ 4টা থাকতে পারে, এবং প্রতিটা সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে ক্লজ মার্কার ব্যবহার হবে। ঠিক আছে, প্রত্যেকটা সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে আমরা ক্লজ মার্কার ব্যবহার করব। ভালো করে বুঝো।
The sergeant had made a note of my name and address. সার্জেন্ট আমার নাম এবং ঠিকানাকে নোট করে নিয়েছিল। কখন নিয়েছিল? I left, আমি তো পুলিশ স্টেশনে সব জমা দিয়ে দিয়েছি, ভালো করে বুঝো, আমি তো পুলিশ স্টেশনে সব জমা দিয়ে দিয়েছি। তাহলে আমার তো এখন চলে আসার আগে, এখন আমি যদি চলে আসতাম, আসার পরে আমার নাম লিখবে নাকি আসার আগে আমার নাম লিখবে? বলো, কনসেপ্টটা কিন্তু অবভিয়াসলি আসার আগেই, আমি চলে আসবো তখন আমার সব। I left the place, I left the police station, আমি ওই পুলিশ স্টেশন ত্যাগ করার আগেই অফিসার আমার নাম এবং অ্যাড্রেস লিখে নিল। তাহলে আগে অর্থে কি দেখো, বিফোর। আবার এভাবে ধরতে পারো, বিফোর যুক্ত সাবঅর্ডিনেট ক্লজটি পাস্ট ইনডিফিনিট হয় আর প্রিন্সিপাল ক্লজটি পাস্ট পারফেক্ট হয়। এভাবেও তুমি নিতে পারতো, রাইট ইউজ অফ ভার্ব। খুব ভালো যারা, তাদের মাথার মধ্যে এইসব জিনিসপত্র গিজ করে সব সময়, যা তা দেখে যা তা ভাবনার উদ্রেক হয়, বুঝতে পারছো? সো বিফোর হওয়ার কারণ কি এটাই। আমার অ্যাড্রেস লিখে নিল, কেন লিখে নিল? The owner of the purse wanted to write and thanked me. বুঝতে পারছো? লিখে নিয়েছে কেন? যদি the owner of the পার্সের ওনার wanted to write and thanked me. উদ্দেশ্য বোঝাচ্ছে, বলো উদ্দেশ্য বোঝাচ্ছে, জি নাম্বার বলো, সরি শর্ত বোঝাচ্ছে, শর্ত জিতে, কন্ডিশন। when দিবা, when the owner of the purse wanted to write, যখন হবে, উত্তর হবে। if লিখেছো হবে, if হবে, ifও হবে, whenও হবে, নিয়ে আসো if হবে, অবশ্যই হবে, উত্তর করতে থাকো। ওকে ফাইন, উত্তর করতে থাকো। না, সো দ্যাট এর স্ট্রাকচার তো দেখেছই, সো দ্যাট এর যে স্ট্রাকচার, সো দ্যাট এর পরে কাকে পাবা? সাবজেক্ট, ক্যান অথবা কুড, মে অথবা মাইট, দেন ভার্বের বেস ফ্রম। এটা সো দ্যাট এর আর কোনো ফিগারেটিভ স্ট্রাকচার নাই। সো এখানে তো তুমি এসব কিছুই পাচ্ছ না, তাহলে সো দ্যাট কেন নিয়ে আসবা বলো? ইফ আনতে পারো, ইন কেস আনতে পারো, তারপরে অ্যান্সার করেছে আরাফাত, অ্যান্সার করেছে হোয়েন আনতে পারো, এগুলো আনতে পারো। ওকে, হবে। পরের প্রশ্নে চলে আসো। 8 নাম্বার, সুন্দর করে বলো। দ্যাট ইভিনিং, ভালো করে বুঝো, আই ওয়েন্ট টু হ্যাভ ডিনার। ওই সন্ধ্যাতে আমি ডিনারে গিয়েছিলাম উইথ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অফ মাইন। আমার চাচা চাচির সাথে আমি ডিনারে গিয়েছিলাম। কনসেপ্ট বুঝো, আমার চাচা চাচির সাথে আমি ডিনারে গিয়েছিলাম। They had also invited another person. চাচা চাচি ওখানে, তারা, আমার ওই চাচা চাচি আর এক লোককেও আমন্ত্রণ জানিয়েছিল। আমাকে তো আমন্ত্রণ জানিয়েছে, আর একজনকেও জানিয়েছে। A young woman. There would be 4 people at table. বলো দেখি 8 নম্বরে। They had also invited another person. এইটা একটা বাক্য, ভালো করে বুঝো। এই পার্সনের অ্যাপোজিটিভ, এটা নিয়ে ভাবার কিছু নেই। এটা প্রিন্সিপাল ক্লজ আর পরেরটা সাবঅর্ডিনেট ক্লজ। দেয়ার সেখানে জায়গা বোঝাচ্ছে, তাহলে ক্লজ মার্কার বোঝাও, জায়গা বোঝাচ্ছে। এবার ক্লজ মার্কার বসিয়ে ফেলো। দে হ্যাড অলসো ইনভাইটেড অ্যানাদার পারসন, তারা আর এক লোককেও, যেখানে দেয়ার উড বি 4 পিপল অ্যাট টেবিল, একটা টেবিলে 4 জন বসে আছে।
দেয়ার উড বি, টেবিল তো একটা প্লেস, জায়গা বোঝাচ্ছে। হ্যাঁ, জায়গা বোঝালে ক্লজ মার্কার কি হবে? জায়গা বোঝালে ক্লজ মার্কার কি হবে? হ্যাঁ, উত্তর করো এবার, ঝটপট উত্তর করো, এই তো হচ্ছে তো। জায়গা বোঝাচ্ছে যেখানে উড বি 4 পিপল অ্যাট এ টেবিল। এই তো উত্তর, এইবার কনসেপ্টটা ক্লিয়ার। হোয়ার, যেখানে। তাহলে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের ফ্র্যাকশন চলতেছে কানেক্টরসে, কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের যে কনসেপ্টটা চলতেছে এটা খুব গুরুত্বপূর্ণ পুরো 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 হচ্ছে কানেক্টর সলভ করতে গেলে। দ্য ইয়াং উইম্যানস ফেস ওয়াজ ফ্যামিলিয়ার। লেখক বলতেছে এই যে টেবিলে যে মহিলাটি বসে আছে তার মুখায়ব আমার কাছে বেশ পরিচিত মনে হচ্ছে। এটা একটা বাক্য। আবার আই কুড নট, বাকিটুকু, এটা একটা বাক্য। দুটো বাক্যকে সংযোগ করবে, যেহেতু বাক্য শেষ হয় নাই, কিন্তু কনজাংশন। কনজাংশন, কিন্তু আই কুড নট এটা আবার নেগেটিভ বলেছে, তাহলে কনজাংশনটা কেমন হবে? লেখক বলতেছে ওই টেবিলে যে মহিলাটি বসে আছে তার মুখ আমার পরিচিত। আই কুড নট রিমেম্বার, আমি মনে করতে পারছি না, আমি মনে করতে পারছি না। বলো, সুন্দর, আমি মনে করতে পারছি না। দ্য ইয়াং উইম্যানস ফেস ওয়াজ ফ্যামিলিয়ার, ওই ইয়াং উইম্যানের ফেসটি আমার কাছে পরিচিত ছিল। এই তো, এবার উত্তর হচ্ছে, না হওয়ার কি আছে, কিন্তু আমি মনে করতে পারছি না। I couldn't remember. I couldn't remember. মনে করতে পারছি না। কনজাংশন নিয়ে নিলাম, but I could not remember, কিন্তু আমি মনে করতে পারছি না। এবার প্রশ্ন হচ্ছে কি মনে করতে পারছি না? কি এর উত্তর যদি হয় তাহলে হোয়াট এবং দ্যাট আর অন্য কিছু। মনে করতে পারছি না, I had seen it, তার মানে দেখেছে, দেখার মধ্যে জায়গাকে নির্দেশ করছে, দেখা মানে জায়গাকে নির্দেশ করছে। সাবঅর্ডিনেট ক্লজ, ক্লজ মার্কার বসাও। কিন্তু আমি মনে করতে পারছি না কে সে, এইরকম যদি হয়তো হোয়াট এবং দ্যাট এর কনসেপ্ট নিয়ে আলোচনা করতাম, কিন্তু আই হ্যাড সিন ইট, তাকে আমি দেখেছি আগে। তো দেখেছো মানে কোথাও দেখেছো। দ্রুত বসাও। না, ইয়াসিন আরাফাত, আই কুডেন্ট রিমেম্বার, আমি মনে করতে পারছি না। কি মনে করতে পারছি না, সেটা যদি হতো তাহলে দ্যাট নিয়ে আমরা কাজ করতে পারতাম, কিন্তু বলতেছে আই হ্যাড সিন ইট, দেখা। তো দেখা মানে কোনো জায়গাতে দেখেছো, এই জন্য দ্যাট হলো না। ট্রিকি কোশ্চেন, খুবই কৌশলী প্রশ্ন। ওকে, হোয়ার, সুন্দর। কোথায় যেন আমি তাকে দেখেছি। আই ওয়াজ কোয়াইট শিওর, আমি নিশ্চিত। দেখো দ্যাট, যারা দ্যাট উত্তর করেছো তাদের কনসেপ্টটা বুঝো। এই যে প্রিন্সিপাল ক্লজ, আই ওয়াজ কোয়াইট শিওর, দ্যাট বসবে। আই কুড নট রিমেম্বার, প্রিন্সিপাল ক্লজ, হোয়ার বসলো কেন? আই ওয়াজ কোয়াইট শিওর, আমি বেশ নিশ্চিত ছিলাম। তো নিশ্চিত কি নিয়ে নিশ্চিত? উই হ্যাড নট মেড বিফোর, আমাদের আগে দেখা হয় নাই, নির্দিষ্ট করে বলেছে, তাই দ্যাট। হ্যাঁ হ্যাঁ, ওই ফটোগ্রাফটার কথা বলেছে। আচ্ছা, এবার দেখো আমাদের যে বইতে, যারা 25 ব্যাচের আছো ক্লাসে, এডুকেশন অ্যান্ড লাইফের চ্যাপ্টারে এমন উদাহরণ হরহামেশাই ব্যবহার হয়েছে। গল্প কিন্তু অনেক বলা হয়েছে, অনেক। লেখক শেষ পর্যন্ত বলল আমি নিশ্চিত
এই মহিলাটাকে আমি সরাসরি আগে কখনো দেখি নাই, তারপরে তো কথা বলতে গেল, এখন একটা সিদ্ধান্তের দিকে যাবে। ওই কনভারসেশন চলাকালীন সময় একটা সিদ্ধান্ত, তাহলে কি বলেছিলাম মূল ক্লাসে, পেইড ব্যাচের ক্লাসে কি বলেছিলাম? সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা কোন কানেক্টরস বসবে বলো? সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোন কানেক্টরস ব্যবহার হবে? সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোন কানেক্টরস ব্যবহার হবে বলো? যা হোক, দ্য ইয়াং উইম্যান হ্যাপেন টু মার্ক দ্যাট বলো বলো বলো, দারুণ করে বলো এবার। কে নাম্বার কে? দ্য ইয়াং উইম্যান, বুঝতে পারছো? এরকম কমার মধ্যে ব্যবহার করে ফেলবা। হাউএভার, যা হোক, দ্য ইয়াং উইম্যান হ্যাপেন টু মার্ক দ্যাট শি হ্যাড লস্ট হার পার্স দ্যাট আফটারনুন। এই আফটারনুনেই সে কি করেছে? পার্স হারিয়েছে। বুঝতে পারছো? এবার দেখো, আই রিমেম্বার্ড, ভালো করে বুঝো এই লাইনটা সলভ করতে পারো কিনা। এটার উত্তর আমাকে করবাই, কিন্তু এই দুটো অ্যান্সার দেখি করতে পারো কিনা, এল এবং এম। তাহলে বুঝবো যে ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে। এল এবং এম নিয়ে কিছু ধরতে পারো কিনা, এল এবং এম নিয়ে কিছু ধরতে পারো কিনা একটু দেখো, দ্রুত দেখো। এল এবং এম নাম্বার দিয়ে বলবা, ওকে? হলে আমরা ইয়ে করব। এল এবং এম বলছে কি কারেক্টলি। আচ্ছা, আমরা তাহলে আই রিমেম্বার, ভালো করে বুঝো আমাদের বাক্য কি আছে। আই, একটু ভালো করে বুঝো তো, আই রিমেম্বার, তাহলে স্পষ্ট হবে গ্যাপ। আই হ্যাড সিন হার ফেস, গল্পের ধারাটা বুঝো। আই হ্যাড সিন হার ফেস। এখন তোমাকে ওই যে আগে একবার বললাম সিন দেখেছি মানে জায়গা দেখেছি, সবসময় গল্পের প্লট বুঝো না? গল্পের প্লট তো বুঝতে হবে, একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো। আই সাবজেক্ট, রিমেম্বার ভার্ব, তাহলে এটা একটা ক্লজ এবং এর শুরুতে কিছুই নেই, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ। আর আই হ্যাড সিন হার ফেস, এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে একটা ক্লজ মার্কার বসবে, সহজ কথা। আই রিমেম্বার, আমার মনে আছে। কি মনে আছে? যে আমি তাকে আগে দেখেছি। আই হ্যাড সিন হার ফেস, আমি তার মুখ দেখেছি কোথায় যেন। আমার মনে আছে। কি মনে আছে? তাহলে কি এর উত্তর দিতে পারে দুইজন, এক হচ্ছে দ্যাট, আরেকটি হচ্ছে কি বলো? হোয়াট। নির্দিষ্ট হলে দ্যাট, অনির্দিষ্ট হলে হোয়াট। সো দ্যাট। এবার আমাদের প্রশ্ন হচ্ছে দ্যাট। এখন আমাদের ঝামেলা করেছে, এখানে আবার একটা গ্যাপ দিছে। সাবজেক্ট রিমেম্বার প্রিন্সিপাল ক্লজের মূল ভার্বের এখানে, তার মানে মূল ভার্বের আগে কালকেও বারবার চিল্লানো হয়েছে, এই জায়গাতে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসে যাবে। এই জায়গাটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির, অর্থাৎ অলসো, রেগুলারলি, নর্মালি, জেনারেলি, ইউজুয়ালি, এলোয়াই যুক্ত অর্থপূর্ণ শব্দ নিয়ে আসো। I finally remembered হবে। I finally remembered, I instantly remembered, I কি বলো? suddenly remembered, হঠাৎ করে আমার মনে হলো। I instantly remembered, I suddenly remembered,
ঠিক আছে, কত শব্দ, ফ্রিকোয়েন্সির কোনো শেষ আছে নাকি বলো? অর্থপূর্ণ যে কোনো নিয়ে চলে আসতে পারো। ওকে ফাইন, এবার আশা করব পরের উত্তরটা সবাই পারবা। শি ওয়াজ মাস ওল্ডার, এটা একটা বাক্য, তাহলে প্রথমে গ্যাপ, একটা ক্লজ, আবার মাঝে কমা, আরেকটি ক্লজ। এবার এই দুটো ক্লজের মধ্যে সম্পর্ক কি সেইটা দেখে এখানে বসাও। কারণ ফলাফল বিপরীত না শর্ত। পরপর স্ট্রাকচার সাজানো রয়েছে, কারণ ফলাফল বিপরীত না শর্ত, স্ট্রাকচার সাজানো রয়েছে, কিচ্ছু করার নেই আমার। কারণ ফলাফল বিপরীত না শর্ত, কারণ ফলাফল বিপরীত না শর্ত। ওকে, বিপরীত আসতেছে, তাহলে উত্তর করে ফেলো। শি ওয়াজ নাও মাস ওল্ডার, শি ওয়াজ দ্য ইয়াং উইম্যান ইন দ্য ফটোগ্রাফ। দারুণ। তাহলে এই দুটো বাক্যের সম্পর্ক ছিল বিপরীত। যেহেতু বিপরীত ছিল, তাহলে এখানে আমরা দো অথবা অলদো ব্যবহার করতে পারি। সুন্দর সুন্দর। এভাবে বুঝতে হবে, প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু এভাবে বুঝতে হবে। বুঝতে পারছো? প্রেপোজিশন এবং কানেক্টরস এর উপর খুব জোর দিতে হবে, কারণ অ্যাডমিশন টেস্টেও কিন্তু এটা খুব জরুরি। এবার আমাকে একটা প্রশ্নের উত্তর বলবা, মোটামুটি একটা হিন্টস দিবা। আমরা প্রশ্ন লিখবো, আমরা জেরি এর চ্যাপ্টার থেকে প্রশ্ন লেখা শুরু করব। আগামী ক্লাস থেকে জেরি এর চ্যাপ্টার থেকে আমরা প্রশ্ন লেখা শুরু করব। আমাদের যে 7টা লেসনের জন্য প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি দেখতেছি বিভিন্ন জায়গাতে ভুং ভাং সাজেশন প্রয়োগ করেছে, এগুলো থেকে প্রশ্ন হবে না। ঠিক আছে, যেটা দিব সেইগুলোই আসবে, কোনোদিন জীবনে ব্রেক হয় নাই কিছু। তো আমাদের প্যাসেজের একটা অংশ নেওয়া হয়েছে, আমাকে সবাই একটু বলবা। হিজ নেম ওয়াজ জেরি, তার নাম ছিল জেরি। হি হ্যাড বিন এট দ্য অরফ্যানেজ, সে এতিমখানাতে ছিল। সিন্স হি ওয়াজ 4, যখন তার বয়স 4, ওই 4 বছর বয়স থেকেই জেরি এতিমখানাতে। আই কুড পিকচার হিম অ্যাট 4, লেখিকা বলতেছে আমার যেন মনে হচ্ছে তার 4 বছরের ওই চিত্রটি আমার কাছে ধরা পড়েছে। with the same grey blue eyes and the same independence, সেই একই ধরনের গভীর ধূসর নীল চোখ, একই ধরনের স্বাধীনতা। আমাদের প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ দ্য অথরেস সিম্বলাইজ, লেখিকা থ্রু গ্রে ব্লু আইস, এই গ্রে ব্লু আইস এর মধ্য দিয়ে, থ্রু এই গ্রে ব্লু আইস এর মধ্য দিয়ে লেখিকা কি প্রকাশ করেছে, কি প্রতীকী অর্থে প্রকাশ করেছে সেটার কথা বলো। বলো তো একটু দেখি। এমনি মোটামুটি মন্তব্য দাও, একটা দুইটা শব্দে, যে ভাই এটা বোঝাইছে, এইটা বোঝাইতে পারে, এটা, এরকম মন্তব্য দাও। মন্তব্য ছাড়া বোধগম্য হবে না, সাহিত্য তো মন্তব্য ছাড়া বোধগম্য হবে না। তোমার কাছে দেখো, লেখিকা হোয়াট ডাজ দ্য অথরেস সিম্বলাইজ থ্রু গ্রে ব্লু আইস, এই গ্রে ব্লু আইস এর মধ্যে দিয়ে কি বুঝিয়েছে, কি প্রতীকী অর্থে বুঝাইছে, একটু বলো তো দেখি। আসক্তি, কিসের আসক্তি? বললো আসক্তি,
তারপর হৃদয় হাসান বলছে জেরি এর উদ্বিগ্নতা। মন্তব্য করো, অনেক মানুষ আছো যারা ক্লাসে আছো, মন্তব্য করো। সারপ্রাইজড, আশ্চর্য হওয়ার বোঝাচ্ছে। এই প্রশ্ন কিন্তু আসবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। সততা, তার চোখে মায়া, ওকে, সিনসিয়ারিটি, আচ্ছা প্রথমে গ্রেভ গ্রে ব্লু আইজ দিয়ে লেখিকা জেরির চরিত্রকে সিম্বলাইজেস করতে চেয়েছে। আমাদের কনসেপ্ট হচ্ছে আমরা সেটা নিতে পারি। আমরা আগে ধারণাটা লিখে নিই। দ্য অথরেস, ভালো করে বুঝো, দ্য অথরেস সাবজেক্ট সিঙ্গুলার, মূল ভার্ব আছে, এই যে সিঙ্গুলার করে নিলাম, সিম্বলাইজেস, কি সিম্বলাইজ করেছে? জেরির চরিত্রকে, জেরিস ক্যারেক্টার। আমরা আগে ধারা সাজাইনি, জেরিস ক্যারেক্টার কিসের মধ্য দিয়ে? থ্রু গ্রেভ গ্রে ব্লু আইস। তার মানে তোমরা কি এই জেরির গল্প কি পড়েছো কিনা বলো তো? এ মাদার ইন ম্যানভিল কি পড়েছো? এ মাদার ইন ম্যানভিল কি পড়েছো কিনা? তোমাদের পরীক্ষার জন্য, এইচএসসির জন্য খুব গুরুত্বপূর্ণ, আমাকে একটু বলো মাদার ইন ম্যানভিল কি পড়া হয়েছে কিনা, তাড়াতাড়ি বলো, জানাও। আমরা তো এখন ভেঙে ভেঙে পড়বো, আমাদের এই যে টেস্ট পেপার সলভ ক্লাসে আমরা ভেঙে ভেঙে পড়বো। এই মাদার ইন ম্যানভিল পড়ো নাই কেন? ইয়াসিন আরাফাত, তুমি কি 26 ব্যাচের? হ্যাঁ, মাদার ইন ম্যানভিল তো পড়েছে, হিমেল বলতে পড়েছে, আকিবা বলতেছে পড়েছে, এর বলছে মনেই নাই আমার, পড়ছি। হৃদয় হাসান বলছে পড়ছি, সবাই বলেছে পড়েছি। যে পড়িয়েছে সে যদি ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট না হয়, 80 ভাগ ভুল পড়াইছে, 80 ভাগ। খালি পড়াবে আমার সামনে আর ধরবো, এগুলো কিছুদিন পরে এইসব শুরু করবো, বুঝছো না? খুব উল্টাপাল্টা টিচারে ভরে গেছে, এবং ঠিক আছে তাদের গুণকীর্তন দেখা যাচ্ছে, প্রচুর ভুল পড়ে, আমার চোখে প্রচুর ভুল আসে। মাদার ইন ম্যানভিল পড়ো নাই কেন এখনো? 25 ব্যাচ হোক আর 26 ব্যাচ হোক, কোনো ব্যাচেরই পড়া বাকি থাকার কথা না, ঠিক আছে? 26 ব্যাচ হইলেও কত ইউনিট, খুব অল্প সময়ে, মানে বইয়ের মাঝামাঝি মধ্যেই চলে আসছে বা আগে। আর 25 ব্যাচের তো পড়া ফান্ডামেন্টাল, ফরজ এটা এখনো। আচ্ছা, মাদার ইন ম্যানভিলের মধ্যে খেয়াল করো, আবার এই প্রশ্নটা লিখে যাবাই। আমরা বলেছি দ্য অথরেস সিম্বলাইজেস জেরিস ক্যারেক্টার, জেরির চরিত্রকে প্রকাশ করেছে প্রতীকী অর্থে থ্রু গ্রেভ গ্রে ব্লু আইস। তিনটা কথা বলেছে, একটা হচ্ছে গ্রেভ, একটা হচ্ছে গ্রে, আর একটা হচ্ছে ব্লু। বুঝতে পারছো? গ্রেভ দিয়ে লেখিকা আসলে জেরির চরিত্রকে কি তুলে ধরেছে? সিরিয়াসনেস, ম্যাচিউরিটি, তার বয়সের থেকে বেশি। জেরির বয়স মাত্র 12 বছর ছিল, 4 বছর বয়সে এতিমখানাতে আসে, আর 12 বছর বয়সে লেখিকার সাথে পরিচয় হয় কাঠকাঠার মধ্য দিয়ে। এবং জেরি এসে যেভাবে কনফিডেন্ট দেখিয়েছে, লেখিকা তখন জেরিকে বলল, তুমি ইউ আর স্মল, তুমি তো ছোট, তুমি কিভাবে কাট কাটবে? তখন জেরি কনফিডেন্টলি অ্যানসার্ড দ্যাট, উত্তর করলো, কি উত্তর করলো?
সাইজ ডোন্ট ম্যাটার ইন চপিং উড, কাট কাটাতে কোনো আকৃতি বড় না। আমি অনেক এতিমখানার অনেক বড় বাচ্চাদেরকে চিনি যারা কাট কাটতে পারে না। জেরি কনফিডেন্টলি শোজ হিজ স্কিল, ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি অ্যান্ড কনফিডেন্স, যেটা 12 বছর বয়সের ছেলের কাছ থেকে আশা করা যায় না, তোমার কাছ থেকেই তো আশা করা যায় না। এই গ্রেভ বলতে লেখিকা জেরির ম্যাচিউরিটিকে বুঝিয়েছে, সিরিয়াসনেসকে বুঝিয়েছে, তার বয়সের থেকে বেশি। ভালো করে বুঝো কনসেপ্টটা, আমরা নিয়ে চলে আসি। দেখো, হিজ গ্রেভ, তার যে এই যে গ্রেভ, তিনটা গুণাবলী কিন্তু এই গ্রেভ শো করেছে। গ্রেভ এক্সপ্রেশন, এই যে গ্রেভ যেটা, এই অভিব্যক্তিটি ভালো করে বুঝো, এই অভিব্যক্তিটি শোজ, দেখিয়েছে। কি দেখিয়েছে? হিজ মানে জেরির কথা বলা হচ্ছে, হিজ সিরিয়াসনেস, হিজ সিরিয়াসনেস, ভালো করে বুঝো, এক্সপ্রেশন শোজ হিজ সিরিয়াসনেস অ্যান্ড ম্যাচিউরিটি। কনসেপ্টটা পুরো ক্লিয়ার করবা কিন্তু, অ্যান্ড ম্যাচিউরিটি, তার সিরিয়াসনেস, এখানে আমরা কিন্তু কনসেপ্টগুলো ধরবা কিন্তু, মনে থাকবে, পুরো বাক্য তো মনে থাকবে না পরীক্ষার সময়, কি কি বলা হয়েছিল সেটা মনে থাকবে। একটু ভুলভাল কনসেপ্ট যদি ঠিক থাকে, কিন্তু 1-2 জনের উত্তরের মধ্যে কিছু কনসেপ্ট নেওয়া ছিল, অনেক মানুষ, আমি এই কনসেপ্ট নিয়ে প্রায় 50টা কমেন্টস দেখেছি, তাদের উত্তর ঠিক হচ্ছে না। বলতেছে হিজ গ্রেভ এক্সপ্রেশন শোজ হিজ সিরিয়াসনেস। দেখো খেয়াল করো, হিজ গ্রেভ এক্সপ্রেশন শোজ হিজ সিরিয়াসনেস, এই যে গ্রেভ বলতে বুঝাইছে সিরিয়াসনেস এবং ম্যাচিউরিটিকে। কেমন ম্যাচিউরিটি? তার বয়সের থেকে বেশি, বিয়ন্ড হিজ ইয়ার্স। এবার আসি গ্রে। এই গ্রে বলতে কি বুঝিয়েছে বলো? এই যে গ্রে কনসেপ্টটা বুঝো, ধূসর। লেখিকা তো শেষ পর্যন্ত জেরিকে পড়তেই পারেনি। জেরির যে চারিত্রিক যে কমপ্লেক্সিটি ছিল, লেখিকা তো শেষ পর্যন্ত পড়তেই পারেনি। লেখিকা তার চোখের বর্ণনা দিতে যে আবার বলেছে, আমি যখন কৃতজ্ঞতা স্বরূপ জেরিকে অ্যাপেল এবং ক্যান্ডির মতো গিফট দিতে যেতাম, তখন আমার দিকে তাকাতো, জেরি থাকতো, হি ওয়াজ সাইলেন্ট, সে থাকতো নির্বাক। এবং লেখিকা জেরির চোখের দিকে তাকিয়ে আছে, জেরি লেখিকার দিকে তাকিয়ে আছে। তখন লেখিকা বলল, আমাদের মধ্যে থেকে এক পর্দা সরে যেত, আর আমি তার চোখের গভীরে দেখতে পেতাম গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা। আমি তার চোখে দেখতে পেতাম সফটনেস অফ হার্ট, হৃদয়ের কোমলতা। আমি তার চোখে দেখতে পেতাম ফার্মনেস, দৃঢ়তা। এই যে গ্রে, এই ধূসর তো সত্যি হলে, বুঝছো না, এতই ধূসর ছিল দেখতে পারে নাই। জেরির যে ক্যারেক্টারিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার, এটা লেখিকার চোখে এত সহজ। যখন অ্যাপেল এবং ক্যান্ডির মতো, এতই ধূসর, ধূসর কি তুমি দেখতে পারবা? পারবা না। যখন অ্যাপেল এবং ক্যান্ডির মতো গিফট দিয়েছে, জেরি থাকতো, হি ওয়াজ সাইলেন্ট, সে থাকতো নির্বাক। আর তখনই আমাদের চোখের মধ্যে থেকে, আমাদের মধ্যে এক পর্দা, এই পর্দা কি এই জানালা দরজার পর্দা না, মনের পর্দা, চোখের যে একটা তীব্র ভাষা আছে, সেটার কথা তুলে ধরেছে। কিন্তু এতই ধূসর ছিল, এতদিন পর্যন্ত লেখিকা পড়তে পারেনি। এই 12 বছরের ছেলেটির এই চারিত্রিক যে ইনফ্রাস্ট্রাকচার এতটাই ধূসর, এই ধূসরতার মধ্যে, এই গ্রের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে জেরির চরিত্রের জটিলতা, কমপ্লেক্সিটির কথা প্রকাশ পেয়েছে। লিখে ফেলো তাহলে, সিনসিয়ারিটির কথা প্রকাশ পেয়েছে। ওকে, লেখো তাহলে, গ্রে সিম্বলাইজেস, এবার নিয়ে আসো, বিসাইডস, এছাড়াও গ্রে
কমা ইনভার্টেড এর মধ্যে দাও, সিম্বলাইজেস, এই গ্রে সিম্বলাইজ করেছে, কি সিম্বলাইজেস করেছে বলো? দ্য সিনসিয়ার কমপ্লেক্সিটি, symbolizes the complexity, জটিলতা এবং একই সাথে at the same time sincerity. Dutifulness and sincerity. আরেকটি থাকলো ব্লু। এবার আমাকে বলো এই ব্লু দিয়ে কি বুঝাইছে? বলো বলো এই ব্লু দিয়ে কি বুঝাইছে? জেরির চোখ যে গ্রে, এই তাহলে গ্রেভ দিয়ে বুঝিয়েছে সিরিয়াসনেস এন্ড ম্যাচিউরিটি বিয়ন্ড হিজ ইয়ার্স, তার বয়সের তুলনায়, মানে জীবনকে অনেকভাবে ফেস করেছে তো, বুঝছো না? তুমি ওই যে বাস স্টেশনে, ঠিক আছে, বাসের এই যে ঢাকায় যে লেগুনা চলে, লেগুনার যে হেল্পার গুলো, এরা খুব ছোট, কিন্তু এরা তোমাকে বিক্রি করে ফেলতে পারবে ঢাকায়, বুঝতে পারছো কেন? তোমার থেকে অনেক ছোট হওয়া সত্ত্বেও সে জীবনকে অনেক ফেস করেছে, তার ম্যাচিউরিটি তোমার থেকে অনেক আগে এসেছে, ম্যাচিউরিটি বিয়ন্ড হিজ ইয়ার্স। তাইলে গ্রেভ রিফার্স টু, অথবা গ্রেভ এক্সপ্রেশন, এই গ্রেভ শোজ দেখিয়েছে জেরি সিরিয়াসনেস এন্ড ম্যাচিউরিটি বিয়ন্ড হিজ ইয়ার্স। বিসাইডস, এছাড়াও গ্রে সিম্বলাইজেস, গ্রে কি সিম্বলাইজ করেছে? কমপ্লেক্সিটি অফ হিজ ক্যারেক্টার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সিনসিয়ারিটি, তার চরিত্রের যে জটিলতা এবং সিনসিয়ারিটিকেও তুলে ধরেছে। এবার আমাকে বলো ব্লু বলতে কি বুঝিয়েছে? ব্লু ব্লু ব্লু, এই ব্লু বলতে আর কি বুঝাইছে বলো, মন্তব্য করো। জেরির গল্প তোমরা একদমই পড়ো নাই, স্বাধীনতাকে তুলে ধরেছে, স্বাধীনতা। মার্জুরি কিনান রাউলিং, এম কে রাউলিং, এই জেরির যে লিখেছে, অর্থাৎ তোমার যে ক্যারোলাইন মাউন্টেন, সাউদার্ন প্লেন অফ সাউথ আফ্রিকা, মানে আমেরিকা, আমেরিকার যে জিব্রাল্টার এন্ড মাল্টা, আমাদের যেমন বলি না টেকনাফ থেকে তেতুলিয়া, তো আমেরিকার বিভাজন কি জিব্রাল্টার এন্ড মাল্টা। এই যে জিব্রাল্টার প্রণালীর ওই জোনে, ক্যারোলাইন মাউন্টেনের ওই জোনে সাদাকে স্বাধীনতার সিম্বল ধরা হয়, বুঝতে পারছো? সো লিখে ফেলো, অন দ্য আদার হ্যান্ড ব্লু সিগনিফাইজ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ হিজ ক্যারেক্টার। এই লাস্টের লাইন লেখো, অন দ্য আদার হ্যান্ড ব্লু সিগনিফাইজ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ হিজ ক্যারেক্টার। লেখা যাচ্ছে না, লেখো, লেখা বাজে হয়ে যাচ্ছে, নিচেই লিখলে। অন দ্য আদার হ্যান্ড ব্লু signifies independence, fine, blue signifies, লেখো, the independence of his character। আবার গ্রে ব্লুজ যদি আসে, সেটার মধ্যেও অনেক কথাবার্তা বলা যায়, বুঝতে পারছো? ডেপথ বোঝায়, জেন্টলনেস বোঝায়, পসিবলি স্যাডনেস বোঝায়, অনেক কথা প্রকাশ পেতে পারে, তুমি লিখতে পারো। এই বুঝতে পারছো? প্রশ্ন লেখা শুরু করব কিন্তু, হ্যাঁ। আমাদের আগামী কনসেপ্টের প্রশ্ন হচ্ছে মাদার ইন ম্যানভিল। মাদার ইন ম্যানভিল তো পড়াই নিতে হবে, এই যে অনেকেই পড়ে নাই, অনেকেই পড়েনি, এই বুঝছো তো? অনেকেই এই গল্প পড়েনি, অনেক মানুষ পড়েনি। সো এটা আমরা পড়বো, বুঝবো এবং লিখবো। প্রশ্ন লিখতে হবে, সামারি লিখতে হবে, প্রশ্ন লেখাটা খুব জরুরি। অন দ্য আদার হ্যান্ড ব্লু সিগনিফাইজ, দা লেখো তাসলিমাদ, অফ লিখেছো, ইন্ডিপেন্ডেন্সের পরে তুমি অফ লিখেছো, তাহলে আগে দি নিয়ে আসো, দ্য ইন্ডিপেন্ডেন্স অফ হিজ ক্যারেক্টার। ঠিক আছে, তাহলে বুঝছো? এই সবাই ক্লাসে জাস্ট টাইমে জয়েন। প্রতিদিন 11টার সময় ক্লাস শুরু হচ্ছে কিন্তু, ঠিক আছে? প্রতিদিন 11টায়। শুক্রবারে শুধু রাতে ক্লাস হবে, শুক্রবারে
প্রতিদিন 11টার সময় ক্লাস হবে, ঠিক আছে? প্রত্যেক দিন 11টার আগের থেকেই রেডি হয়ে যাবা। সো 11টার আগেই ক্লাস শুরু হবে। 11টা হচ্ছে ডেডলাইন, হ্যাঁ, তার আগেই 15-20 মিনিট আগেও শুরু হইতে পারে, 11টা শুরু হতে পারে, এই সময় থেকে রেডি থাকবা। কনসেপ্টগুলো ক্লিয়ার হইতে হবে, তোমাদের পড়ার অনেক ল্যাক রয়েছে, হ্যাঁ, সেই সময়টা তো সব সময় হয় না, সেটার জন্যই আলাদাই শ্রম দেয়া হচ্ছে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবে, ওকে।